বিদ্যুৎ রপ্তানিতে অসম চুক্তির ফাঁদে ফেলে বিলিয়ন বিলিয়ন ডলার জোর করে আদায় করা হচ্ছে। 5 লাখ নাগরিক পাঠিয়ে অবৈধভাবে $5 বিলিয়ন বেশি রেমিটেন্স নেওয়া হচ্ছে। আকাশপথে নিয়ন্ত্রণ নিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করে বাজার অস্থিতিশীল করা হচ্ছে। ভারত কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে জানবো আজকের এই ভিডিওতে। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना मैं इसको समझ सकता हूं। 14 সেপ্টেম্বর 2024 বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের বেসরকারি সংস্থা আদানি পাওয়ার ও কিছু রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থার বাংলাদেশের কাছে পাওনা $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই অর্থের কিছুটা এখনই পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ আরো বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে আদানি পাওয়ার বিদ্যুৎ রপ্তানি 500 মেগাওয়াট কমিয়ে দিয়েছে, যার ফলে সারা দেশে লোডশেডিং দেখা দিয়েছে। তবে খুব দ্রুত বকেয়া মেটানো না হলে এর পরিমাণ আরো বাড়বে। কিন্তু ভারত থেকে এই বিদ্যুৎ আমদানির কোনো প্রয়োজন ছিল না। ভারত এক প্রকার জোর করে এই চুক্তি করিয়ে নেয়। 2015 সালের জুনে প্রথমবার বাংলাদেশ সফরে আসেন নরেন্দ্র মোদী। সেই সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতীয় কোম্পানির সুযোগ তৈরি করার কথা বলেন। এরপর আদানি গ্রুপের সাথে 25 বছরের জন্য 1496 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের একটি চুক্তি করা হয়। এই চুক্তি ছিল রহস্যজনক ও জাতীয় স্বার্থ বিরোধী। অপরিবর্তনীয় এই চুক্তিটি এরকম ছিল: আদানি বিদ্যুৎ কেন্দ্রটির কয়লার দাম, বিদ্যুৎ কেন্দ্র মেরামত ও অন্যান্য খরচগুলোর প্রায় সবকিছু একতরফাভাবে বাংলাদেশকে বহন করতে হবে। আদানি পাওয়ারের এখানে তেমন কোনো ঝুঁকি নেই। বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, কয়লার দাম নির্ধারণ পদ্ধতি এমনভাবে রাখা হয়েছিল যাতে আদানি গ্রুপ কম টাকায় কয়লা কিনে বাংলাদেশের কাছ থেকে সবসময় বেশি টাকা আদায় করতে পারে। যদি বিদ্যুতের কোনো প্রয়োজন নাও থাকে তবুও উৎপাদিত বিদ্যুতের অন্তত 34% বাংলাদেশে কিনতেই হবে। সেই সাথে পরিশোধ করতে হবে কয়লা সরবরাহকারী, পরিবহনকারী ও বন্দর অপারেটরদের সব জরিমানা ও ক্ষতিপূরণ। এখানে শেষ নয়, যদি যুদ্ধ, হরতাল বা আইন পরিবর্তনের কারণে বাংলাদেশ বিদ্যুৎ না নিতে পারলেও আদানিকে ক্যাপাসিটি চার্জ, জরিমানা ও অন্যান্য পাওনা পরিশোধ করতে হবে। কিন্তু এই একই কারণে যদি আদানি বিদ্যুৎ সরবরাহ করতে না পারে তাহলে বাংলাদেশে কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না। এই চুক্তির সব থেকে খারাপ দিক হলো, আদানি কোম্পানি যদি এই চুক্তির কোনো ধারা নাও মানে তবে বাংলাদেশ এই চুক্তি বাতিল করতে পারবে না। অর্থ, আপনি দোকান থেকে মাল কিনলেও আপনার টাকা দিতে হবে, আর না কিনলেও আপনাকে টাকা দিতে হবে। আবার টাকা দেওয়ার পর মাল না দিলে দোকানদারকে আপনি কিছুই বলতে পারবেন না। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে বাংলাদেশকে 25 বছরে 70,000 কোটি টাকা বাড়তি ব্যয় করতে হবে। বর্তমানে বাংলাদেশের বেকারের সংখ্যা 25 লাখ ছাড়িয়েছে। একটি চাকরি জোগাড় করতে যেখানে মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে 5 লাখ ভারতীয় বাংলাদেশে এসে চাকরি করছে। এদের অধিকাংশ আবার অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে। তবে আপনি যদি অবৈধভাবে কোনো দেশে কাজ না করতে চান তবে তার জন্য আপনাকে 10 মিনিট স্কুলের এই কোর্সটি হেল্প করতে পারে। বিস্তারিত লিঙ্ক নিচে দেওয়া আছে। এখানে শেষ নয়, আইটি, ট্রাভেল ও পোশাক সেক্টরে ভারতীয়রা বাংলাদেশের দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছে। এমনকি সংবাদ মাধ্যম, বিজ্ঞাপন, কনসালটেন্সি, অ্যাকাউন্টেন্ট ও প্রশাসনিক খাতেও ভারতীয়রা রয়েছে। ভারত থেকে কোনো সফটওয়্যার বা ম্যানেজমেন্ট সিস্টেম কেনার আগে ভারতীয় লোক রাখতে হবে এমন শর্ত জুড়ে দেওয়া হয়। আবার পোশাকের বাইং হাউসগুলো নিয়ন্ত্রণ করে ভারতীয়রা। এর ফলে এক প্রকার বাধ্য হয়ে পোশাক কারখানাগুলোতে বায়ার পেতে তাদের কারখানায় মার্কেটিং ও হিসাব বিভাগে ভারতীয়দের নিয়োগ দিতে হয়। বর্তমানে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে 1 লাখেরও বেশি ভারতীয় কাজ করেন, আর বাইং হাউসে এই সংখ্যা আরো বেশি। এ বিষয়ে সুশীল সমাজের অনেককেই বলতে শোনা যায়, বাংলাদেশের শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল, শিক্ষার্থীরা গ্রাজুয়েশনের পরেও ইংরেজি বলতে পারে না। এটা কোনো কথা? আরে বাংলাদেশের শিক্ষার্থীরা যদি ইংরেজিতে দুর্বল হয় তাহলে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাচ্ছে কিভাবে? আর যদি তাই হয় তবে আমেরিকা, ইউরোপ থেকে লোক আনুন, ভারত থেকে আনার কি দরকার? প্রতি বছর আমাদের রেমিটেন্স যোদ্ধারা প্রায় $20 বিলিয়ন রেমিটেন্স পাঠায়। এই রেমিটেন্স থেকে $4 থেকে $5 বিলিয়ন মানে 4 ভাগের 1 ভাগ নিয়ে যাচ্ছে ভারতের এই অবৈধ নাগরিকরা। এদিকে বিভিন্ন দেশের বিমান বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলেও বাংলাদেশ কোনো টাকা পাচ্ছে না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের আকাশপথ ব্যবহার করলে বিমান প্রতি $300 থেকে $500 সেই দেশকে পরিশোধ করতে হয়। কিন্তু এই ডলারের পুরোটা লুটে নিচ্ছে ভারত। অনুসন্ধানে উঠে এসেছে, স্বাধীনতার পর এমন বহু ঘটনায় হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার রুট হিসেবে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করা অনেক লাভজনক হওয়ায় কমপক্ষে 95% বাণিজ্যিক ফ্লাইট বাংলাদেশের আকাশসীমায় ব্যবহার করে। এসব বিমানকে দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশকে কোনো ডলার দিতে হয় না, অথচ বাংলাদেশের আকাশপথে চার্জ আরোপ করে ভারত। এর মূল কারণ, বাংলাদেশে কোনো আধুনিক রাডার নেই। 1980 সালে জিয়ার আমলে শাহজালাল বিমানবন্দরে একটিমাত্র রাডার বসানো হয়। এই একটিমাত্র রাডার বাংলাদেশের আকাশ পাহারা দেয়। রাডারটি অনেক বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। এখনো বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়।
হয়। এত পুরাতন রাডার দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যবহার করে। প্রশ্ন আসতে পারে, হাজার হাজার কোটি টাকা দিয়ে উন্নয়ন হচ্ছে, কিন্তু একটি আধুনিক রাডার কেন কিনা হচ্ছে না? অবাক করা বিষয় হলো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে 2017 সালে ঢাকা ও চট্টগ্রামের জন্য নতুন দুটি চতুর্থ প্রজন্মের রাডার কিনা হয়। এই রাডার দুটি 2017 সালে স্থাপন করা হলেও এখনো পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয়নি। এর কারণ ভারতের আপত্তি। রাডারটি বসানোর সময়ও ভারত আপত্তি জানায়। প্রতিদিন গড়ে 100-র উপরে ভারতীয় বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়াত করে। ভারতের বিষয়ে আমি বেশি কিছু বলবো না, তবে জিয়া, এরশাদ ও বিএনপির সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তখন যদি চলতে পারে, তবে ভারত ছাড়া এখনো চলা সম্ভব।